বিশ্ব সাহিত্যের নানান স্বাদের গল্পের শ্রুতি নাট্যরূপ নিবেদন করছে ঘরকুনো। নাস্তিকের গল্প অবলম্বনে আজকের নাটক সে কি ফিরবে না। কিছু ব্যক্তিগত গল্প থাকে যা প্রকাশ করার অধিকার কারোর থাকে না, কিন্তু আজ আমি সে গল্প সবার কাছেই প্রকাশ করব। এটা বাস্তব না বানানো সেই তর্কে আমি যেতে চাই না। নিজের ইচ্ছে মতো এটা ভেবে নিলেই হবে। যে কাহিনী আপনাদের শোনাবো সেটা আজ থেকে কিছু বছর আগের কথা, যখন এত আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না। যদি ব্যবস্থা থাকতো, আমি দাঁড়িয়ে আছি তার থেকে প্রায় 10 হাত দূরে, ঠিক তার পিছনে ফাঁকা পার্কে একদম শেষের বেঞ্চে বসে আছে সে, অপেক্ষা করছে আমার জন্য। সে নির্ধারিত সময়ের অনেক আগেই এসেছে, কিন্তু কেন সে অপেক্ষা করছে, আমিও কেনই বা তার থেকে দূরে দাঁড়িয়ে আপনাদের গল্প বলছি, সেটা জানার জন্য আপনাদের আমার সাথে একটু পিছনে যেতে হবে। বেশি না, একটু 1 মাস গেলেই হবে। তারিখটা কি ছিল আমার ঠিক মনে নেই। আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করেই সোজা চলে গেলাম রমেশদার চায়ের দোকানে। ঘুম থেকে উঠে রমেশদার হাতে চা না খেলে আমার আবার দিন শুরু হয় না। সকাল বলতে ওই 10টার মতো হবে। এটা আমার স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবে ফেরার সময়। রমেশদাও তাই আমার জন্য একটু দেরিতেই দোকান বন্ধ করত, শুক্রবার ছাড়া। শুক্রবার সাক্ষাৎ প্রধানমন্ত্রীও যদি দোকান খুলে রাখতে বলে, তাও মনে হয় না খুলবে। কি এমন মহান কাজ থাকে সেটা আমি কেন কারোরই জানা নেই। জিজ্ঞেস করলে রমেশদা ফিক করে হেসে বলে, আরে আছে আছে, অনেক বড় গল্প আছে। কিন্তু কিন্তু অনেক বলার পরও গল্পটা আজও কাউকে শোনায়নি। গোটা পাড়ার মাঝে এই একটা মাত্র চায়ের দোকান। মুদির দোকান আরো 2-1টা আছে, ওসব দোকানের ঠিকানা এখানে গুরুত্বপূর্ণ নয়। রমেশদার চায়ের দোকানে ঢুকে বাঁশের বেঞ্চিতে বসলাম। রমেশদা আমাকে দেখেই সঙ্গে সঙ্গে হাসি মুখ করে স্টিলের গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিল। প্রথম সবাই অবাক চোখে গ্লাসটার দিকে তাকিয়ে থাকতো। এখন তাদেরও জানা হয়ে গেছে কারণটা। গ্লাসটা আমি দিয়ে গিয়েছিলাম। ওইসব কাচের গ্লাস, প্লাস্টিকের কাপে আমার পোষায় না, সেই আমেজটা ঠিক আসে না। এক হাত দিয়ে চায়ের গ্লাসটা ও অন্য হাত দিয়ে পাশে রাখা খবরের কাগজটা নিতে নিতে জিজ্ঞাসা করলাম, কি গো রমেশদা, আজ দোকানে তো ফাঁকা ফাঁকা? প্রশ্নটা পুরো করার আগেই আমি নিজেই প্রশ্নের উত্তর খুঁজে নিলাম। সবাই তো আর আমার মতো এত সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেতে আসে না। কি বললি? বুঝতে পারলাম না। ও কিছু না, বললাম কেমন আছো। রমেশদা একটু বিরক্ত হলো। প্রশ্নের জবাব না দিয়ে আবার নিজের কাজে মনোনিবেশ করলো। আমি খবরের কাগজটা সবে খুলতে যাব, অমনি খেয়াল করলাম আমার হাতে রাখা চায়ের গ্লাসটা কে যেন প্রায় কেড়ে নিল, আর আমার আঙুলের ফাঁকে একটা হাফ খাওয়া বিড়ি গুজে দিল। পাশে চোখ মেলতে বুঝলাম কার্তিক, আমার একমাত্র বন্ধু আর প্রিয়ও বটে। এটা আমাদের পুরনো অভ্যেস, দুজন মিলে চা বিড়ি ভাগাভাগি করেই খায়। খবরের কাগজ থেকে শেষের পেজটা, অর্থাৎ খেলাধুলোর খবরটা কার্তিককে বাড়িয়ে দিলাম। আর আমি রাশি ফলের দিকটা গভীর মনোযোগে চোখ বোলাতে লাগলাম। নেই, না 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 না, এইসব রাশিফল ভাগ্যতে আমার এক বিন্দুও বিশ্বাস নেই। আসলে মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে। পাড়ার অধিকাংশ লোকের কার কি রাশি এতদিনে আমার মুখস্থ হয়ে গেছে। শুরুতে গায়ে পড়ে বলতে হতো যে আজ দিনটা কেমন যাবে, কি করবে কি করবে না ইত্যাদি। আর এখন আর সেটার প্রয়োজন পড়ে না। কারোর সাথে দেখা হয়ে গেলে সে নিজে থেকেই জিজ্ঞেস করে, একটু বলে দে না বাবা, আজ দিনটা কেমন যাবে, কোনো ফাড়াটা নেই তো আবার?
মাঝে মাঝে দু একটা কথা ঠিকও হয়ে যায়, বুঝলেন? তখন তখন আরো আরো লোক ছুটে আসে, কিন্তু কিন্তু এর জন্য কোনো অর্থ আমি নিই না, কেউ খুশি হয়ে জোর করে দিলেও নিই না। এটা আমি মজার জন্যই করি, এইটুকুই বেশ। কার্তিক খেলার খবরগুলো খেতে শুরু করলো আর আমি রাশিফলগুলো মুখস্থ করতে। আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটলো একটি সাইকেল বেলের ক্রিং ক্রিং আওয়াজে। আমি পেপারটা একটু সরিয়ে মুখ বের করে দেখলাম একটি মেয়ে সাইকেল নিয়ে দোকানের সামনে দিয়ে দ্রুত চলে গেল। ইস, মুখটা দেখা গেল না যে। মেয়েটার ওপর থেকে চোখ সরিয়ে কার্তিকের দিকে তাকাতেই দেখলাম সে হাসি হাসি মুখ করে আমার দিকেই তাকিয়ে আছে। কি হলো রে, এমনভাবে তাকিয়ে আছিস কেন রে? ভাই, তুই একটা জিনিস নোটিশ করেছিস? কি আবার নোটিশ করব? আরে, প্রতিদিন ঠিক এই সময়ে মেয়েটা এখান দিয়ে বেল বাজিয়ে বাজিয়ে যায়, কিন্তু দূর, ওটা তোর মনের ভুল। এটা তো হতে পারে মেয়েটা তোকে দেখছিল বা মেয়েটার তোকে মনে ধরেছে। হতেও পারে। কিছুক্ষণ নীরবতার পর আমরা দুজনেই হেসে উঠলাম। পিছন থেকে আবার আরো একটা হাসির শব্দ পেলাম। রমেশ দা গ্লাস ধোয়া বন্ধ করে আমাদের কথা শুনছিল। রমেশ দা আমাদের বন্ধুর মতোই, বয়সে বড় হলেও সব কথা ওনার সামনে অনায়াসে বলা যায়। তারপর রাশিফলের ওপরে আবার একবার চোখ বুলিয়ে বললাম, চল রে এখন উঠি, বাড়ি গিয়ে হাত মুখ ধুতে হবে, না হলে এবার ঝাঁটাপেটা করবেই করবে। চল, বিকেলে দেখা হচ্ছে। রমেশ দা, খাতায় লিখে রেখো কেমন? কার্তিক তখনও খেলার খবরগুলো গোগ্রাসে গিলছিল, তার মুখ থেকে কোনো জবাব পাওয়া গেল না। আমি অপেক্ষা না করেই বেরিয়ে এলাম। ব্রাশ করে হাত মুখ ধুয়ে একেবারে দুপুরের খাবার শেষ করে নিলাম। এবার আমার একটাই কাজ, ঘুমিয়ে পড়া। স্নান টান ওই সব লোক দেখানো মানুষের কাজ বলে আমি মনে করি। একদিন 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 স্নান না করলে কারোর কিচ্ছু যায় আসে না। কারোর আবার কি, হ্যাঁ, আমার নিজেরই কিচ্ছু যায় আসে না। আর আর রইল পড়াশোনা বা কাজের কথা। উচ্চ মাধ্যমিক শেষ করে আমি বুঝে গিয়েছিলাম যে আমাকে শেখানোর মতো তাদের আর কিচ্ছু বাকি নেই। এছাড়া এছাড়া কাজের কথাটা বলে নিজেকে লজ্জাও দিতে চাই না। তাই ঘরে গিয়ে বিছানায় নিজেকে শটাং সঁপে দিলাম। কিন্তু কিন্তু যেই মাত্র ঘুমটা এসেছে অমনি মা ডাক দিল, বাবু, কার্তিক এসেছে, তোকে বাইরে ডাকছে। দূর, আবার কি হলো? দেওয়াল ঘড়ির দিকে চোখ রেখে দেখলাম 11:30 বাজে। একটু আগেই তো দেখা হলো, এর মধ্যে কি আবার হলো কি জানে। মা, ওকে ভিতরে আসতে বলো। কার্তিক হাঁপাতে হাঁপাতে ভিতরে ঢুকলো। কি হলো রে, এমন করে হাঁপাচ্ছিস কেন বলে জলের বোতলটা কার্তিকের দিকে বাড়িয়ে দিলাম। কার্তিক ঢকঢক করে জল খেয়ে বলল, ভাই, তুই চলে যাওয়ার পর আমিও প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম। মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল। হ্যাঁ, তারপর? তারপর তারপর যে অতুল কাকার বাড়ির সামনে গলিতে ঢুকেছি, অমনি দেখলাম সুতপা দাঁড়িয়ে, সঙ্গে সেই মেয়েটা। কোন মেয়েটা? আরে, সকালে চায়ের দোকানের সামনে সেই সাইকেলের আওয়াজ মনে পড়েছে? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 মনে পড়েছে। তারপর? হ্যাঁ, আমাকে আসতে দেখে সুতপাকে কি যেন বলল মেয়েটা, যেন তারা আমারই জন্য অপেক্ষা করেছিল। তারপর সুতপা আমার কাছে এসে জিজ্ঞাসা করলো তোর ব্যাপারে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভাই। আমার ব্যাপারে? কেন, কি কথা বল ভাই। কার্তিক আরেকবার জলে চুমুক দিয়ে বাকিটা বলল। জিজ্ঞাসা করলো, কার্তিক, ঐশীল তোমার বন্ধু তো? আমি বললাম হ্যাঁ। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। ওই যে দেখছো আমার বন্ধু, ওর নাম অপরাজিতা। ও তোমার বন্ধু ঐশীলকে খুব পছন্দ করে, মানে ওই ভালোবাসে বলতে পারো। অনেক দিন থেকে আমাকে বলছে। তা তুমি কি তোমার বন্ধুর কাছে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবে? ও না খুব টেনশনে আছে গো। সেটা তো তুমি নিজে গিয়েই বললে ভালো হয় বলে আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, মনে থাকলে বলবো খন। এখন চলি, আমার অনেক কাজ আছে। অনেক ধন্যবাদ কার্তিক।
মনে করে বলো কিন্তু, আর আমাকে জানিও বিকেলে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এবার বল, কি বলবো? কার্তিক উৎসাহের সাথে জানতে চাইল আমি কি বলবো, ভেবে পাচ্ছিলাম না। আমি কোনোদিন তাকে ভালোভাবে দেখিও নি, আমাকে ভালো লাগার কারণটাও আমার জানা নেই। কি বলি বলতো? তুই ভাই তো সব জানিস, প্রেম ছেম আমার দ্বারা হবে না। একা একা ভালোই আছি। তাহলে কি না বলে দেবো? এই এই না 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 বলার দরকার নেই। একবার একবার কথা বলতে অসুবিধা কি আছে বল? শুধু বলিস আমার একটা শর্ত আছে। কি শর্ত? সেটা ওকেই বলবো। তুই বলিস আগামীকাল আমার সাথে যেন দেখা করে। তোকে পরে বলবো। আচ্ছা, চল একটু মাঠে গিয়ে খেলে আসি। জীবনটাই তো খেলারে পাগলা, আর কি নতুন করে খেলবি? বুঝিস না আমরা সবাই খেলোয়াড়। মনে হয় কার্তিককে অজান্তেই অনেকটা ভড়কে দিয়েছি। ওর মানসিক অবস্থা বোধহয় ভালো ছিল না। আমার জীর্ণ ফিলোসফি আগুনে ঘিয়ের কাজ করলো। তারপর যা হলো, এই অবস্থা সেটা বলার শক্তিও নেই। মা এসে আমাদের সেই দ্বন্দ্বযুদ্ধের অবসান করলো। ক্ষয়ক্ষতি তখনও বুঝতে পারিনি। পরের দিন চায়ের দোকানে আবার দেখা দুজনের। দুজনের মুখ দেখে হাসিতে ফেটে পড়লাম। কালকের যা হয়েছিল তার বিবরণ এই রকম। চোখের একটা দিক কালো হয়ে ফুলে উঠেছে কার্তিকের, আর আমার ঠোঁট ফেটে গেছিল। তার থেকে চুঁইয়ে পড়া রক্তের দাগ এখনো অক্ষত। রমেশদা আমাদের দেখে ব্যঙ্গ করে বলল, কিরে, তোদের এই ক্যাংলার শরীর নিয়ে কোন যুদ্ধে লড়তে গেছিলি? হ্যাঁ, মুখের কি অবস্থা! আরে রমেশদা, তোমার কি রাশি গো? তুলা না? হ্যাঁ, তো কি হয়েছে? না 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 কিছু হয়নি। শুধু আজকে রাশিফল দেখছিলাম। যাদের তুলা রাশি তাদের খুব সম্ভব ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ার ব্যথা বেদনার সম্ভাবনা আছে। এই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না। ওই 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 লোক দেখানো কারবার অন্য কারোর কাছে গিয়ে করিস। এখনো পেপারে হাত দিলি না, আবার বড় জ্যোতিষীর মতন কথা। এই রমেশ সান্যালকে বোকা বানানো এত সহজ না। আচ্ছা হয়েছে, চা দাও। আমার কথা বিশ্বাস না করলেও আমার আসল কথাটা ঠিক ধরতে পেরেছে, তাই কথা না বাড়িয়ে চায়ের গ্লাসটা বাড়িয়ে দিল। কার্তিক আগেই ফাজলামিটা বুঝতে পেরেছিল, তাই মিচকি মিচকি হাসছিল। তারপর চা খেতে খেতে কথা শুরু হলো। বল, ওই দিকের কি খবর? কোন দিকের? ওগো কাকু আমার, সুতপা আর অপরাজিতার ব্যাপারটা। ও হ্যাঁ, ও তোর সাথে দেখা করতে রাজি হয়েছে এবং সমস্ত শর্ত মানতে রাজি আছে। আজ বিকেলে পাড়া স্কুল পার্কে আসতে বলেছি 4টে নাগাদ। তুই চলে যাস সময় মতো। তুই চলে যাস মানে? আমি কি একা যাব নাকি? ভাই, আমার কাজ আছে একটা। তুই চলে যাস, আমি কাজটা শেষ করেই পৌঁছে যাব। এখন চলি। আমি সারাক্ষণ ধরে কি কি বলতে হবে সাজিয়ে নিচ্ছিলাম। মেয়েটা কি আমার শর্তটা মানবে? অনেক জোর গলায় বলেছে সব কিছুতে রাজি। যাকগে, যা হবে দেখা যাবে। না মানলে না মানবে, আমি একাই বেশ ভালো আছি। বিকেলে একটু ক্রিম ট্রিম মেখে জামা কাপড়ে বেশ মাঞ্জা দিয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। কটা বাজে খেয়াল নেই। এদিকে ঘড়ি আমি ব্যবহার করতে পছন্দ করি না, তাই হাতে ঘড়িও পরি না। সময় জানতে হলে আবার ঘরে ঢুকতে হবে। প্রায় দৌড়ালাম। এই রে, এখানে তো দেরি হয়ে গেল। 4টে বেজে গেছে 5 মিনিট আগেই। পার্কে যেতে আরও 10 মিনিট লাগবে। তা সত্ত্বেও ইতিবাচক মনোভাব নিয়ে যাত্রা শুরু করলাম। পার্কে পৌঁছালাম। পৌঁছে দেখলাম পার্ক পুরো ফাঁকা। রোদের তেজ এখনো তীব্র। 5টার আগে কেউ আসে না। পুরো ফাঁকা বলাটা ভুল হয়েছে, একজনকে দেখা যাচ্ছে, খুব সম্ভবত যার জন্য আমার আশা, অপরাজিতা। সময়ের অনেক আগেই চলে এসেছে। একটি বেগুনি রঙের শাড়ি পরনে, বসে থাকলেও বেশ লম্বা, সেটা বোঝাই যাচ্ছে। প্রায় আমার সমউচ্চই হবে।
পুকুর ধারে ফাঁকা এক বেঞ্চে বসে আছে ও। পিছন দিয়ে ওকে দেখেই আমার কেমন নার্ভাস লাগছিল। যতই ওর দিকে অগ্রসর হচ্ছি ততই বুকের ভিতরটা ধরাস ধরাস করে উঠছে। আশেপাশে সমস্ত কিছুই যেন আমার এই অবস্থা দেখে খুবই আনন্দিত। তাদের আনন্দটা তাড়াতাড়ি শেষ করার অভিপ্রায় দূর থেকে ডাকলাম, অপরাজিতা। অপরাজিতা যেন শুধু এই ডাকটার প্রতীক্ষায় বসেছিল। সঙ্গে সঙ্গেই পিছন ফিরে তাকালো। সর্বনাশ, এমন মুখ আমি আগে কখনো দেখিনি। দেখেছি বলে মনেও করতে পারছি না। আগে জানলে আমি আসতাম না। এ তো নিজের পতন নিজেই ডেকে আনা। গোলাপি ঠোঁটের নিচে দূর থেকেই যে হাসিটা দেখা যাচ্ছে, বর্ণনা করতে অপরাগ। এই রূপের সামনে অনেকেরই হৃদয়হানি হয়েছে, এটা বলাটা ভুল হবে না। ভুল কেন? আমি নিশ্চিত কার্তিক যদিও সব খবরই জোগাড় করে দিয়েছিল আমাকে, বলেছিল, ভাই কি দেখতে মেয়েটাকে, তুই যদি একবার দেখিস ফিদা হয়ে যাবি। পাড়ার এমন কোনো ছেলে নেই যে ওর কাছে প্রেম নিবেদন করেনি। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, অত সুন্দরী একটা মেয়ে তোর মতো তবড়ানো খবরানো ছেলে প্রেমে কি করে পড়লো? আমাকে একটু শেখা ভাই। তখন কার্তিকের কথাগুলোকে হেসেই উড়িয়ে দিলেও এখন সচক্ষে দেখছি, তাতে মনে হলো কার্তিক অনেকটাই কমই বলেছিল। বেগুনি রঙের শাড়িতে তাকে যেন সঠিক কোনো শব্দ নেই বোঝানোর মতো। অপরাজিতার প্রথম কথা শুরু করলো, তুমি এলে তাহলে? আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। 4টে বলে এখন আসছো? বলার ভঙ্গিতে রাগ নেই, অভিমান ছিল কিনা জানি না, তবে হেসে হেসেই কথাগুলো বলল, যেন মনে হচ্ছিল খুব খুব মজা পাচ্ছে। আমি তো অবাক। যে মেয়ে দূর থেকে দ্রুত চলে যায়, তার এত সাহস কোথা থেকে এলো? যেন মনে হচ্ছে কত দিনের সম্পর্ক। সুন্দরী মেয়েদের গলার স্বর কতটা সুন্দর হয় না, এটা আমি বইয়ের কোথাও পড়েছিলাম। ভুল কথাটা ভুল। কিংবা অপরাজিতা ব্যতিক্রম? না, সবকিছুর ব্যতিক্রম থাকার জন্য পৃথিবীটা সত্যি অনেকটাই ছোট। হ্যাঁ, ওই আর কি, আসলে সময়ের খেয়াল ছিল না, আমি ঘড়ি ব্যবহার করি না তো। কেন? কারণ কারণ যখন হাতে ঘড়ি থাকে তখন হাতে সময় থাকে না, সব কিছুই তাড়াতাড়ি করতে ইচ্ছে করে, আর তাড়াহুড়ো ব্যাপারটা আমার আবার ভালো লাগে না। আচ্ছা, এবার বলো আমাকে এখানে কি জন্য ডেকেছো? তুমি তো আমার মনের কথা জানো, কিন্তু আমি তোমার মনের কথা কিছুই জানি না। তাই তাড়াতাড়ি বলে ফেলো, তোমার কি শর্ত? আমি 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 কি বলবো ঠিক করতে পারছি না। আদৌ বলতে পারবো কিনা জানি না। বেশিক্ষণ আমি অপরাজিতার কাছে আমি থাকতে পারবো না। মনের সমস্ত জোর নিয়ে মুখ খুলে বললাম, দেখো, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না আমি জানি না। আমি মুখের কথায় বিশ্বাসও করতে পারবো না। আমার অনেক বন্ধুই এই চক্করে দেবদাস হয়ে পড়ে আছে। আমার কোনো শখ নেই শরৎচন্দ্রের গল্পের নায়ক হওয়ার। তোমাকে আমার ভালো লেগেছে সেটা ঠিক, কিন্তু সেটা ভালোবাসা কিনা এখনো বলতে পারবো না। তাই আমি চাই। আমি খেয়াল করলাম কথাগুলো শুনতে শুনতে অপরাজিতার হাসি মুখ পুরোপুরি মিলিয়ে গিয়েছে, যেন রোদ ঝকঝকে আকাশের মতো মুখটাতে হঠাৎ হঠাৎ কেউ এক বালতি কালো মেঘ ঢেলে দিয়েছে। যখন তখন বৃষ্টি নামতে পারে, যখন তখন। কি চাও? আমি চাই, আমি মানে ধরো আমি চাই, মানে আমার নিজেদের কিছুটা সময় দিই, মেলামেশা করি, সময় কাটাই যেমন অন্য প্রেমিক প্রেমিকারা করে থাকে, কিন্তু ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি পাবে না। তুমি তো জানোই না আমি কেমন, না আমাকে আগে জানো, তারপর না হয় সঠিক সিদ্ধান্ত নিই। তুমি সত্যিই আমাকে ভালোবাসো কি না আমাকেও তো জানতে হবে। হতে পারে পুরোটাই শুধু ভালো লাগা ছিল। তাই আজকের যা তারিখ, ঠিক তার পরের মাসে ওই তারিখে আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানাবো, তুমিও জানিও। এবার বলো, তুমি রাজি কি? হয়তো
ছেলে খেলা হিসেবে আমি এমন শর্ত করে ফেলেছিলাম। জানি না ও কি ভাবলো। কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিল, হ্যাঁ, রাজি আমি সব কিছু করতে রাজি তোমার জন্য। আমার বুকের ওপর থেকে কেউ যেন ভারী কিছু একটা সরিয়ে নিল। হ্যাঁ, আর একটা কথা, যদি আমার উত্তর না হয় তুমি কিন্তু তার কারণ জানতে চাইবে না, কোনো কান্নাকাটিও করবে না, নিজের ক্ষতিও নয়। দুজন দুজনের পথে চলে যাব, কেমন? দাও দাও, কথা দাও। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অপরাজিতা বলল, আচ্ছা, তাই দিলাম, কিচ্ছু বলবো না। এরপর আমরা আরো কিছুক্ষণ সেখানে বসে গল্প করলাম। ওর সাথে কথাবার্তা বলতে বলতে জানতে পারলাম, সেটা সংক্ষেপে বলছি, ও এখানে এসেছে পড়াশোনার জন্য। এবছর উচ্চ মাধ্যমিক দেবে। আমাদের পাশের পাড়ায় একজন বাড়িতে পেইন গেস্ট হিসেবে থাকছে। বাবা ব্যাংকের ম্যানেজার, মা স্কুল টিচার। আমাদের পাড়ায় ঝন্টু কাকুর টিউশনে পড়তে আসে। সেখান থেকেই সুতপার সাথে বন্ধুত্ব। বাড়ি কলকাতায়। ঠিকানাটা বিস্তারিত জানার আগেই পিছন থেকে একটা চেনা গলা ভেসে এলো, কিরে ভাই, বৌদিকে পেয়ে আমাকে ভুলে গেলি? কার্তিক দাঁতের বিজ্ঞাপন দিতে দিতে আমাদের পাশে এসে বসলো। তারপর বলল, আমি জানতাম অমন সুন্দরী মেয়েকে তুই না বলতে পারবি না। বেশ জোরেই বলল কার্তিক। অপরাজিতা একটু লজ্জা পেয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। বেশ ভালোভাবেই কাটছিল আমার প্রেমিক রূপী জীবন। আমি, কার্তিক আর অপরাজিতা তিনজন মিলে চায়ের দোকানে আড্ডা মারতে শুরু করলাম। সেই স্টিলের গ্লাসের চাটা এখনও 3 ভাগ করে খাচ্ছিলাম। তাতে কার্তিকের কোনো অসুবিধা ছিল না, শুধু বিড়িটার বেলায় একটা বার টান মেরে যা অভিজ্ঞতা হলো, তাতে ওটার ভাগ অপরাজিতা আর চাইল না। অত্যন্ত সুন্দর দিনগুলো কাটছিল, যেন কোনো স্বপ্ন। প্রত্যেক চুমুতে অমৃত তুল্য স্বাদ পাচ্ছিলাম। এছাড়া বিশেষ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত এসেছে আমাদের জীবনে, বর্ণনা করতে হলে কেবল স্বর্গসুখ বলতে পারি। এর বেশি বলা ঠিক হবে না। এমনিতেই অনুমতি না নিয়ে কাহিনীখানা আপনাদের শোনাচ্ছি। অপরাজিতা খুব কম সময়ের মধ্যে আমাকে নিজের করে নিয়েছিল। এটাই বুঝতে পারছিলাম, মেয়েরাই পারে অনেক অনেক দূরের কাউকে অল্প সময়ে নিজের করে নিতে। আবার তারাই পারে কাছের মানুষকে এক মুহূর্তে দূরে ঠেলে দিতে। আমি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে লাগলাম। তর্কে অনেক অনেক কাউকে ফাঁসাতে পারলেও অপরাজিতার সাথে কখনো তর্কে যেতাম না। রূপবতীদের সাথে তর্ক করা অপরাধ করার মতো, আর তার থেকেও বড় অপরাধ জেতার আশা করা। প্রথমে তারা যুক্তি দিয়ে মারবে, না পারলে ছলনা দিয়ে। আমাকে হারিয়ে দিয়ে অপরাজিতা খুব মজা পেত, যেন কাল্পনিক কোনো দাবা খেলায় ও অবিরাম কাউকে কিস্তি দিয়ে যাচ্ছে। শুধু শুধু আমার কিস্তি মাত হওয়ার অপেক্ষা। একদিন মানে প্রথম দেখায় প্রেম কি করে হয় সেটা নিয়ে তর্ক হচ্ছিল। আমি বললাম, দেখো, ওইভাবে ভালোবাসা হয় না। প্রথম ঝলকে প্রেম সব সিনেমা, গল্প, উপন্যাসে মানায়। বাস্তব জীবনে মনের ভুল ছাড়া আর কিছুই নয়। রূপ দেখে ভালো লাগে, তারপর অভ্যেস হয়ে পড়ে। তখন হয়তো ভালোবাসা জন্মাতে পারে, আবার কিছুদিন পর ছাড়াছাড়িও হতে পারে। এই সব কিছুই আপেক্ষিক। কার্তিক বলে উঠল, কিন্তু ভাই, তোর তো রূপগুণ কিছুই নেই, তাহলে অপরাজিতার মতো মেয়ে তোকে কি করে ভালোবাসলো? এই প্রশ্নের উত্তর কি দেওয়া যায়? স্বয়ং অপরাজিতা সেখানে উপস্থিত। আড়ালে হলে খিস্তি কিছু দেওয়া যেত, কিন্তু এখানে চুপ করে থাকতে হলো। অন্যদিকে অপরাজিতা কার্তিকের কথা পাত্তা না দিয়েই খুব রাগী রাগী সুরে বলল, দেখো, ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, এক মুহূর্তই যথেষ্ট। বলে সেখান থেকে উঠে চলে গেল। এই প্রথম আমি তাকে রাগ করতে দেখলাম। এত সুন্দর লাগছিল না ওকে, উফ, মাইরি বলছি, যে বারবার রাগাতে ইচ্ছা করছিল। কার্তিককে মনে মনে ধন্যবাদ দিলাম। মুখে ধন্যবাদ পাওয়ার কাজও করেনি। আমি অনেকবার অপরাজিতাকে আমাকে ভালো লাগার কারণ জিজ্ঞেস করেছি,
অপরাজিতা প্রতিবারই একটা উত্তর দেয়। ও তুমি বুঝবে না ঐশীল। হয়তো সত্যিই আমি বুঝবো না। সব বুঝে যাওয়া কাজের কথা নয়, সময় খুব তাড়াতাড়ি বয়ে যায়। তার প্রমাণ পেলাম এই এখন। আমি আমি তার থেকে ঠিক 10 হাত দূরে আপনাদের 1 মাস ঘুরিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, আজ সেই দিন। আমার উত্তরের জন্য অপরাজিতা অপেক্ষা করছে। সময়ের অনেক আগেই এসেছে ও। চারিদিকের গাছপালা সেই সেই পুরনো হাসতে শুরু করেছে। দূর থেকে কোকিলের ডাক বসন্তের আগমনের বার্তা দিচ্ছে নিজস্ব ছন্দে। একটা উষ্ণ শীতল আবহাওয়া চারিদিক ঘিরে রয়েছে। আমার উত্তরের সাথে সাথেই বসন্ত চলে আসবে বোধহয়। অপরাজিতার সাথে এতটা সময় কাটানোর পরেও আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি আমার মধ্যে একটা দ্বন্দ্ব অবিরাম চলছে। এটাও কি খালি ভালো লাগা নয়? ভালোবাসা কি এইরকম? কে বলে দেবে আমায়? কেউ নেই। এই উত্তর আছে শুধু আমার কাছে। সারা জীবনের জন্য বাধা পড়ে যাব না তো? নাকি এটাই শেষ সুযোগ? কি মনে করে অপরাজিতা পিছনে তাকালো। আমার উপর চোখ পড়তেই ছুটে এলো আমার কাছে। আজ তাকে অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে অনেক সময় নিয়ে সাজিয়েছে নিজেকে। এক কথায় অপূর্ব। এরকম পরিসুন্দরী একটি মেয়ে আমার জন্য পাগল। এর মূল্য কি আমাকে বড় কিছু দিয়ে চোকাতে হবে? ইতিহাস তো এরকমই প্রমাণ দেয়। সবাই সব গুছিয়ে রাখতে পারে না। শত্রুতা বাড়ে, নিজের প্রতি অহংকার বৃদ্ধি পায়, এমনকি ঠিক উল্টো, হীনমন্যতায় ভোগে। কেন এত কি ভাবছি? বেশিক্ষণ তো এখানে থাকা ঠিক হবে না আমার জন্য। ঐশীলকে কোনো মায়ার টান আবদ্ধ করতে পারবে না। আমাকে স্পষ্ট জানিয়ে দিতে হবে আমি এখনো তাকে ভালোবেসে উঠতে পারিনি। আর সেটাই করলাম। কথাটা শোনা মাত্রই তার সৌন্দর্য কিছুটা ঘাটতি হলো। শতকের মলিনতা গ্রাস করলো মনোরম মুখটাতে। অপরাজিতা একটু পিছনে সরে গেল। ও ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। আমার বিষম ভয় হলো। অপরাজিতা হেসে একটা কথাই বলল, ঠিক আছে, আমি কিছু বলবো না। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে পিছন ফিরে দাঁড়ালো। হয়তো নিজের কান্না লুকাচ্ছে আমার থেকে। কথা দিয়েছে তো, এমন মুহূর্তেও সে ঠিক তার কথা রাখছে। আমি পিছন ফিরে পার্ক থেকে বেরিয়ে এলাম। পিছনে ফিরে তাকানোর ক্ষমতা বা সাহস কোনোটাই আমার ছিল না। মনটা খুব খারাপ হয়ে গেল। আমি কি ঠিক করলাম? আমি কি সত্যিই এখনো ভালোবাসতে পারিনি ওকে? নাকি নিজেকেই মিথ্যে বললাম? সে রাতে ঘুম হলো না। চায়ের দোকানে এসে ধপাস করে বসে পড়লাম। মনটা এখনো খুঁতখুত করছে। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যা বিগত 2 বছরে হয়নি। রমেশদা হঠাৎ চায়ের কাপ না দিয়ে একটু অন্যভাবে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো গো রমেশদা? চা দেবে না নাকি? তুই কি চা চেয়েছিস এখনো? মানে চায়ের দোকানে চা খেতে আসবো না তো কি করতে আসবো? তুমি কি আমাকে নতুন দেখছো? জানি না অত শত, অনেকে অনেক কিছু করতেই তো আসে। এই বলে একটা প্লাস্টিকের কাপে চা আমার দিকে এগিয়ে দিল। আরে আজ হলো কি তোমার? তুমি তো জানো আমি কিসে চা খাই। তাহলে তাহলে এতে করে চা দিচ্ছ কেন? গ্লাসটা কোথায়? কোথায় জানি না, খুঁজে পাচ্ছি না। না, ফেলে দিয়েছি। যেটা দিয়েছি সেটা খেতে হলে খা, না হলে ফুটে যায় এখান থেকে। ফেলে দিয়েছো? ঠিক শুনলাম? মন মেজাজ ভালো ছিল না, কথা বাড়াতে ইচ্ছাও করছিল না। বললাম তাহলে কাঁচের গ্লাসে করেই দাও। গ্লাস সব নোংরা। এই বলে সব কটা পরিষ্কার গ্লাস জলে ডুবিয়ে দিল। আমি কথা না বাড়িয়ে চুপ করে থাকলাম। সবেমাত্র চায়ে একটা চুমুক দিয়েছি, অমনি নিজের গালে একটা তীব্র জ্বালা অনুভব করতে শুরু করলাম। কাপটা হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। মুখের ভিতরে যতটুকু চা গিয়েছিল সবটা রমেশদার গায়ে গিয়ে পড়ল। তাতে রমেশদা বরং খুশিই হলো। আমি নিজেকে প্রথমে সামলে নিলাম,
মারের উৎস খুঁজতে গিয়ে দেখলাম কার্তিক রাগি রাগি ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো? মারলি কেন এমন ভাবে? মারলাম কেন জিজ্ঞাসা করছিস? লজ্জা করে না? একটা মেয়েকে এতদিন ধরে ব্যবহার করে ঘুরে বেরিয়ে কাল বলে এলেই ভালোবাসিস না, আবার এখানে বসে আয়েশ করে চা খাচ্ছিস। এবারে আমার কাছে সব পরিষ্কার হলো। রমেশদার ওইরকম আচরণের কারণটাও। নিচু গলায় বললাম, আমি অপরাজিতাকে আগেই সব বলেছিলাম, ওটাই আমার শর্ত ছিল। ও রাজিও ছিল। কথাটা শোনা মাত্রই কার্তিকের রাগের পাঁচিলটা ভেঙে পড়ল, গালাগালি দিতে শুরু করলো। শর্ত মারাচ্ছ শালা? তোমার শর্ত তোমার ওখানে গুঁজে দেবো। একটা মেয়ের ভালোবাসার সুযোগ নিয়ে তার সাথে ফুর্তি করে এখন শর্ত মারাচ্ছিস। আমি যদি আগে জানতাম তোকে এত কেলাতাম, সব শর্ত উড়ে যেত। আমি চুপ করে কার্তিকের সব কথা শুনলাম। ওর কথাগুলো মনটাকে ঝাঁঝরা করে দিচ্ছিল। সত্যি সত্যি মস্ত বড় ভুল হয়ে গেছে। সব দিক বিচার করা হয়নি। একবারও ভেবে দেখিনি অপরাজিতার কথা। একটা ছেলের কাছে যেটা খুব সহজ, একটা মেয়ের কাছে সেটাই চরম কলঙ্কের। মেয়েদের সম্পর্কে এই সমাজের ধারণাটা কি আমি জানতাম না? ব্যাপারটা সবাই জানলে সবাই সবাই অপরাজিতাকে নোংরা নোংরা কথা বলবে। এ কি করে ফেললাম আমি? কার্তিক ওদিকে গালাগাল দিয়েই যাচ্ছে। আমার যদি একটা খুন মাফ হতো না, তোর আজই শেষ দিন হতো। যা এক্ষুন এখান থেকে দূর হয়ে যা, আমার সামনে আসবি না একদম। আমি সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়লাম। এখন কার্তিকের খুব খুব রাগ, প্রচণ্ড রেগে আছে। ওর সামনে না থাকাই উচিত হবে। বাড়ি চলে এলাম। বুকের ভিতরটা কেমন যেন চিনচিন করছে। গত রাতে ঘুম ভালো হয়নি। বিছানায় পড়তেই চোখ লেগে গেল। যখন ঘুম ভাঙলো দেখি সন্ধ্যে 7টা। রাতের খাবার সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম। মাকে বলে দিলাম রাতে আর কিচ্ছু খাবো না। প্রথমে মা কারণ জিজ্ঞাসা করলেও পেটে ব্যথা বলে চুপ করে দিতে পেরেছি। নিজের ঘরের জানলার সামনে বসে পড়লাম। নানান চিন্তায় আটকা পড়ছি আমি। কিসব ভাবতে ভাবতে কখন যে ঘুমে তলিয়ে গেলাম জানি না। তারপর কখন যে আবার ঘুম ভাঙলো তখন দেখি রাত 10টা। কি যে হয়েছে আমার, শুধুই অপরাজিতার কথা মনে পড়ছে। কেন? ও খুব কাছে যেতে ইচ্ছা করছে। কেন? যে পথ উন্মাদের মতো বন্ধ করে এসেছি সেই পথে আবার যাওয়া কেন? 4 দেওয়ালে দম বন্ধ হয়ে এলো। ছাদে উঠলাম, সঙ্গে একটা চেয়ার। আর আসার সময় বাবার সিগারেটের পুরো প্যাকেটটা চুরি করেই নিয়ে এলাম। চেয়ারে বসলাম শুয়ে থাকার মতন করে। প্যাকেট প্রায় শেষ। উপরে আসমানে অফুরন্ত তারাদের মাঝে এত দূরত্ব, অথচ দেখাচ্ছে কত কাছাকাছি তারা ভেসে আছে। আমার আর অপরাজিতার ব্যবধান তো খুবই কম। তাহলে কেন অসীম এই দূরত্ব? আর সিগারেটের সুখটানটা আমাকে সুখের বদলে খালি ধোঁয়া দিল। মৃতদেহের ওড়নার মতো সাদা সাদা ধোঁয়া। পাড়াটাকে এত নিস্তব্ধ কখনো লাগেনি। মনে হচ্ছে আমার দুঃখে সারা ব্রহ্মাণ্ড শোকা হতো আজ। কিসের দুঃখ? নিজেকেই প্রশ্ন করলাম। তার সাথে কাটানো সব মুহূর্তগুলো জাকিয়ে ধরলো আমায়। এখন বুঝতে পারছি আমি তাকে কতটা ভালোবাসি। খুব খারাপ লাগছে, খুব খারাপ কাজ করেছি আমি। এটা খুব খারাপ। ঠিক আমাকেই করতে হবে। মনে হচ্ছে এক্ষুনি ছাদ থেকে নিচে লাফ দিয়ে দিই, সব কিছু প্রায়শ্চিত্ত করে ফেলি। করলামও তাই। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দৌড়ে চলে গেলাম কার্তিকের বাড়ি। কার্তিক, ওই কার্তিক! কার্তিক বাইরে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তোকে না বলেছি আমার সামনে না আসতে? কি চাই এত রাতে? ভাই অনেক বড় ভুল করে ফেলেছি ভাই। তুই বিশ্বাস কর আমি জানি না যে তখন আমার কি হয়েছিল। আমি কি বলতে কি বলে ফেলে দিয়েছি। প্লিজ কিছু একটা কর। আমি ওকে ছাড়া বাঁচবো না। মনে হলো আমার কথায় ও একটু হলেও স্বাভাবিক হলো। প্রমাণ পেলাম ওর কথায়। এবার কতদিনের জন্য চাই? 2 মাস নাকি 1 বছর? 1 বছর হলে টাকা বেশি লাগবে মনে হয়। ও, তুই তো আবার ভিখিরি। এমনি কি বারবার রাজি হবে? কার্তিকের কথা আমার অন্তরে প্রবেশ করল। সে যেন তপ্ত শুল দিয়ে আঘাত করলো আমাকে।
আমি হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লাম। চোখ বেয়ে অনবরত জল পড়ছে। কান্নারত অবস্থায় বললাম, এমন করে বলিস না ভাই, জানি জানি আমি ভুল করেছি, প্লিজ আমাকে সাহায্য কর, একটু একটু একটাবার একটা সুযোগ দে। আমি আমি ওকে ছাড়া বাঁচবো না, বাঁচতে পারবো না ভাই। কিছুক্ষণ আমার সামনে দাঁড়িয়ে থেকে কার্তিকও আমার সামনে হাঁটু দুমড়ে বসে পড়ল, আমাকে জড়িয়ে ধরল। কাঁদিস না ভাই, আমি আছি। কাল সকালে গিয়েই সব ঠিক করে দেব। দরকার পড়লে দুজনেই ওর পা ধরে ক্ষমা চাইবো। কিচ্ছু চিন্তা করিস না, চল তোকে বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসি। খবরদার উল্টোপাল্টা কিচ্ছু করবি না। বাড়িতে পৌঁছে দিয়ে কার্তিক ফিরে গেল। আমি রাত শেষ হওয়ার অপেক্ষায় জেগে রইলাম। সেই রাতটা মনে হয় জীবনের সব থেকে বড় রাত ছিল। সকাল হতে না হতেই সুতোবার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। কার্তিকেরও ভালো ঘুম হয়নি, মধ্যে মধ্যে হাই তোলা চেপে রাখতে পারছে না। সুতোবা দরজা খুললো, কার্তিককে দেখে বাইরে আসার জন্য পা বাড়ালো, কিন্তু আমাকে দেখেই দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ করতে উদ্যত হলো। কার্তিক একটা পাল্লা ধরে দরজাটাকে বাধা দিল। সুতোবা বাইরে এলো, আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে কার্তিকের সাথে কথা বলতে লাগলো। কি চাই? কি করতে এসেছো এখানে? আর ওই ফালতু ছেলেটাকে কেন এনেছো? আমি তো তোমাকে সব জানিয়েছি, তাহলে কেন এনেছো এই স্বার্থপর ছেলেটাকে? উত্তরটা আমি দিলাম। দেখো দেখো আমার আমার সত্যি বড় ভুল হয়ে গেছে সুতপা। আমি অপরাজিতাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু জানি না কি থেকে সব কি হয়ে গেল। তুমি প্লিজ প্লিজ একটিবার ওর সাথে দেখা করিয়ে দাও। বিশ্বাস করো, আমি সব সব ঠিক করে দেব। সুতপা গর্জে উঠল। কি ঠিক করবে তুমি? তুমি নিজেও জানো ও তোমাকে কতটা ভালোবাসে। শুধু তোমার জন্য ওইসব অসভ্য শর্ত মানতে রাজি হয়েছিল। আমি আগে যদি জানতাম তুমি এতটা নিচু মনের ছেলে, তাহলে কোনোদিনও ওকে উৎসাহ দিতাম না। তুমি জানো কত ছেলে ওকে ভালোবাসার কথা বলেছে, কিন্তু জানি না কি এমন দেখলো সে তোমার মধ্যে। আমি সব সময় ওকে হাসি খুশি দেখেছি, কিন্তু সেদিন কতটা কেঁদেছিল তা যদি তুমি জানতে। হয়তো কাঁদার আবেশে মনের কথাগুলো, তোমার মনের নোংরা শর্তের কথাগুলো আমাকে বলে ফেলেছে। আমাকে নিষেধ করেছিল কথাগুলো কাউকে যেন না বলি, কিন্তু তুমি তাকে তার জন্মদিনের সেরা উপহারটা দিলে। খুব ভালো প্ল্যান করেছিলে তোমরা। দেখে দেখে ঠিক তার জন্মদিনের দিন ওইরকম করতে হবে বলো? চলে যাও এখান থেকে, তোমার মুখও দেখতে ঘেন্না করছে আমার। আমি এতক্ষণ মাথা নিচু করে সব শুনছিলাম, কিছু বলার ছিল না। সুতপা যা যা বলল সব সব সত্যি, কিন্তু কিন্তু জন্মদিনের কথাটা শুনে আমি আর কার্তিক দুজনেই আকাশ থেকে পড়লাম। দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করলাম। আমি কাতর গলায় বললাম, ওই দিন অপরাজিতার জন্মদিন ছিল। আর ন্যাকা না সেজে এখান থেকে বিদায় হও। সত্যি সত্যি বলছি, আমি জানতাম না, জানলে আমি এমন ভুল কিছুতেই করতাম না। তুমি বলো, আমি আমি কি করে জানবো সেদিন ওর জন্মদিন ছিল? ওকে আমাকে দিন বলেছে বলো? প্লিজ 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 আমার সাথে একটা বার দেখা করে দাও। ও যা 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 শাস্তি দেবে আমি সব সব মাথা পেতে নেব। কথাটা শুনে সুতপা যেন একটু স্বাভাবিক হলো, বলল, আমি জানি না ও কোথায়। যতটা জানি নিজের বাড়ি চলে গেছে। ও বাড়ি কোথায়? কথাটা জিজ্ঞেস করে নিজের উপর রাগটা আরও যেন বেড়ে গেল। যাকে ভালোবাসি তার ব্যাপারে কিছুই জানি না আমি। অপরাজিতা অনেকবার বলতে চেয়েছে, কিন্তু আমি এত গুরুত্ব আমি দিয়ে শুনিনি একবারও। তাই হয়তো সে আমাকে আর বিরক্ত করতে চায়নি, জন্মদিনটা পর্যন্ত জেনে নেয়নি। ধিক আমার মতো প্রেমিককে, ধিক! ঘেন্না হলো নিজের ওপর।
জানি না আমি। কার্তিক অনেকক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিল। এবার না থাকতে পেরে সুতপার গালে একটা চড় বসিয়ে দিল। মুহূর্তের মধ্যে ফর্সা গালটা লালচে হয়ে এলো। কাঁদো কাঁদো চোখে কার্তিকের দিকে তাকিয়ে থাকলো সুতপা। সে যেন চাইছে কার্তিক তার অন্তরে একবার উকি দিক। নিস্তব্ধতার অবসান আমাকেই করতে হলো। সুতপা, প্লিজ বলো, আমি আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ বলো। কার্তিকের হয়ে আমি ক্ষমা চাইছি, দয়া করো আমার উপর। দেখো, ও শুধু আমার টিউশনের বন্ধু ছিল। তোমার জন্যই হয়তো আমার সাথে কথা বলেছিল। তারপর অনেক কাছের বন্ধু হলেও বেশি কিছু বলতো না আমাকে। পুরো ঠিকানা জানি না, শুধু জানি কলকাতায় থাকে। কোথায় থাকে জানি না। স্কুলে এখানকার ঠিকানা দেওয়া আছে। কলকাতায় থাকে সে আমিও জানি, কিন্তু অত বড় কলকাতায় কোথায় খুঁজবো তাকে? কার্তিক কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না ভাই, আমি তোর জন্য পুরো কলকাতা চষে ফেলবো, দেখিস ঠিক পেয়ে যাব। খুব 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 তাড়াতাড়ি খুঁজতে হবে, না হলে জানি না আমি কি করে ফেলবো। একটার পর একটা দিন পার হয়ে যায়, রাত অতিক্রান্ত হয়, আমি চুপ করে চায়ের দোকানে বসে থাকি। পাশে খবরের কাগজ আমার দিকে তাকিয়ে হাসে। বোধহয় আস্তে আস্তে আমি পাগল হয়ে যাচ্ছি। একটা অপরাধ বোধ আমাকে শিকল দিয়ে রোজ বেঁধে রাখছে। অপরাজিতাকে আমি এত এত ভালোবাসি কেন? কেন তাহলে সেদিন বলতে পারলাম না? কেন? না না, এখন আর এসব ভাবার সময় নেই। মনে মনে অপরাজিতাকে বললাম, আবার যেদিন দেখা হবে একদম স্ট্রেট বলে দেবো, ভালোবাসি তোমায়। অপরাজিতাকে পাওয়া গেল না। কার্তিক অনেক খুঁজেছে, স্কুল থেকে কিছুই পাওয়া যায়নি। বাবার নামটাও জেনে নেওয়া গেল ঠিকই, কিন্তু কোনো লাভ হলো না। অপরাজিতা হারিয়ে গেছে। যে নিজের থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। তবু হাল ছাড়লাম না, চারিদিক অনুসন্ধান করলাম। যেখানে পেইন গেস্ট হয়ে থাকতো তারাও কোনো খবর দিতে পারলো না। সবার একই কথা, কলকাতায় থাকে। আমি নিজে কলকাতা সংলগ্ন একটি জেলায় থাকি। কোনোদিন কলকাতায় যাওয়ার প্রয়োজন পড়েন ঠিকই, শুনেছি কলকাতা খুবই ছোট্ট শহর, কিন্তু তার অলিতে গলিতে যে হারিয়ে যায় তাকে পাওয়া সহজ নয়। কার্তিকের সাথে বারবার কলকাতা যাচ্ছি আসছি, প্রতিবার অপরাজিতার বদলে শুধুমাত্র ব্যথা হতাশা নিয়েই ঘরে ফিরছি। প্রতি পদে নিজেকে শাস্তি দিতে ইচ্ছে করছে। কি করলে তাকে পাবো কেউ আমাকে বলেও দিচ্ছে না। এমন করে অনেকটা দিন কেটে গেল। একদিন চায়ের দোকানে আমি আর কার্তিক মন মরা হয়ে বসে আছি। কার্তিক চেষ্টা করছে আমাকে বোঝাতে, যা হয়েছে ভুলে যা, নতুন করে শুরু কর। অনেক চেষ্টা তো করলাম, আর কতদিন? কার্তিকের সব কথা কানে আসছিল ঠিক, তবে মাথায় যাচ্ছিল না। হঠাৎ 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 সামনে সুতপা এসে দাঁড়ালো। আমরা চমকে উঠে চাইলাম ওর দিকে। হ্যাপি বার্থডে ঐশীল। সঙ্গে সঙ্গে কার্তিক পাশে রাখা পেপারটা হাতে নিয়ে দেখতে লাগলো 18ই মার্চ, আজ আমার জন্মদিন। কার্তিক বলল, হ্যাপি বার্থডে। পুরোটা বলার আগেই আমি থামিয়ে দিলাম। ওইসব ফালতু জিনিসের সময় এখন আমার কাছে নেই। আমি মরছি আমার জ্বালায়। তুমি কি আর কিছু বলবে? সুতপাকে বললাম, যদি না বলার থাকে তাহলে যেতে পারো। সুতপার আগেই স্বরে জবাব দিল, কোনো ইচ্ছেও ছিল না আসার। নেহাত কিছু দেওয়ার ছিল, তাই বান্ধবীর কথা রাখতে আসা। আমাদের দুজনের চোখে একসাথে ঝিলিক খেলে গেল। সুতপা কার্তিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সেদিনের জন্য কি এখনো রেগে আছো আমার ওপর? আগে দেখা হলে কথা বলতে, এখন একবার ফিরেও চাও না। কি করেছি আমি? কি দেওয়ার জন্য এসেছো সেটা দিয়ে চলে যাও, আমার আর কিছু বলার নেই। তিক্ততার সাথে বলে উঠল কার্তিক। সুতপা একটা কাগজে চিরকুট আর একটা ঝলমলে কাগজে মোড়া ছোট্ট বাক্স আমার হাতে দিয়ে বলল, সেদিন রাতে অপরাজিতা আমার বাড়ি এসে এই কাগজ আর এই গিফটটা দিয়ে গিয়েছিল, আর বলেছিল, যাই হয়ে যাক,
শুধু ঐশীলের জন্মদিনের দিনে এটা ওকে দিস। তার মাথা ছুঁয়ে আমাকে প্রতিজ্ঞা করতে হয়েছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে আটকাতে, কিন্তু পারিনি। এই বলে সুতপা দ্রুত সেখান থেকে প্রস্থান করল। সুতপার ওপরে আমার ও কার্তিকের দুজনেরই খুব রাগ হচ্ছিল। কার্তিক তার পিছন পিছন যাওয়ার জন্য উঠেছিল। আমি হাত ধরে তাকে শান্ত করি। আমি দ্রুত বাক্সটা খুললাম, তাতে একটা হাত ঘড়ি চোখে পড়ল। ঘড়িটা পাশে রেখে তারপর চিরকুটটা খুলে পড়তে শুরু করলাম। প্রিয়, আমার নামটা সার্থক জানো। শতবার হারলেও নামটা আমাকে হারতে দেয় না। ঐশীল, তুমি আমার জন্মদিনের দিন জীবনের সব থেকে সেরা ও নিষ্ঠুর উপহারটা দিয়েছ। তুমি তো বলে দিলে ভালোবাসি না, কিন্তু আমার মনের কথা তুমি একটিবারের জন্যেও জানতে চাইলে না। আমাকে না ভালোবাসার কারণ জিজ্ঞাসা করব না, যদিও খুব ইচ্ছে করছে কারণটা শুনতে। ছাড়ো সব। বাবাকে আমার প্রণাম দিও। আশা করি ভালো আছো। কার্তিক, ওই পাগলটা কেমন আছে? আর রমেশ দাও নিশ্চয়ই ভালো আছে। কার্তিক নিশ্চয়ই খুশি এখন, আর কেউ ওর চায়ে ভাগ বসাবে না। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে 1 মাস নিজের সঙ্গে শরিক করার জন্য। ওটাই অনেক আমার কাছে। তোমার সাথে কাটানো সব মুহূর্ত আমার কাছে অমূল্য। হয়তো আমার ভালোবাসায় কিছু ঘাটতি ছিল। ধুর, অনেক ভুলভাল বকছি, তার জন্য দুঃখিত। তোমার জন্য ছোট্ট একটা উপহার পাঠালাম, যদিও নিজের হাতে দেওয়ার ইচ্ছে ছিল, তার সম্ভব হলো না। জানি ঘড়ি পরতে পছন্দ করো না, তবুও যদি কোনোদিন ভুল করে আমার কথা মনে পড়ে, ঘড়িটা হাতে একটিবার হলেও পড়ো। আমার কাছে তোমার দেওয়া কিছুই তো নেই, তাই আমাদের গ্লাসটা নিজের সঙ্গে নিয়ে গেলাম। আশা করি রাগ করোনি। আর একটা কথা, তুমি বলেছিলে ওটা ভালোবাসা নয়, ভালো লাগা, এবং সব কিছুই আপেক্ষিক। কিন্তু আমি অতীত জানি না, ভবিষ্যৎ জানি না। আমি শুধু এখনকার কথা বলতে পারি। আমি তোমাকে ভালোবাসি। নিজের খেয়াল রেখো। বিদায় ঐশীল। ইতি, অপরাজিতা। কাগজটা হাত থেকে পড়ে গেল মাটিতে। আমার সারা শরীর জুড়ে বর্ষা নামছে ধীরে ধীরে, যেন হারিয়ে যাচ্ছি কোনো গভীর গাঢ় অন্ধকারে। চোখের জল বাঁধ ভেঙে দিল। অঝরে অঝরে জল গড়াচ্ছে। কার্তিক কাগজটা মাটি থেকে তুলে নিয়ে পড়তে শুরু করলো। তারপর আমাকে জড়িয়ে ধরল। তার চোখেও জল। রমেশদা ছুটে এসে আমাকে চুপ করাতে লাগলো, মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। আর আমি ক্রমাগত আওড়াতে লাগলাম, অপরাজিতা, অপরাজিতা, আমি তোমাকে ভালোবাসি অপরাজিতা। আমার জন্মদিনের দিন অজান্তেই অপরাজিতা আরও একটা উপহার দিয়েছিল আমায়, যে আমার ভুলের জন্য একদম যোগ্য শাস্তি। সেটা হলো অনন্তকালের অপেক্ষা। রবি ঠাকুরের একটা কথা খুব মনে পড়ছে। হয়তো উনি জানতেন আমার সাথে এমন কিছু ঘটবে, তাই হয়তো লিখেছিলেন, প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। এখন সারাক্ষণই চায়ের দোকানে বসে থাকি। কোনো সাইকেলে ক্রিং ক্রিং আওয়াজ কানে এলেই সব ছেড়ে দিয়ে সেদিকেই দৌড়াই। কার্তিক আমাকে সামলাতে আমার পিছন পিছন দৌড়ায়। এখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে ছাদে গিয়েই বসি। অপরাজিতার উপহারটা, সেই ঘড়িটা কবজি থেকে এক মুহূর্তের জন্যও খুলি না। সেই ঘড়ি, আঙুলের ফাঁকে সাদা সিগারেট, ঠোঁট হয়ে নির্গত সাদা ধোঁয়া আমাকে সঙ্গ দেয়, আরো একা করে দেয়। নিঃসঙ্গ জীবন ইচ্ছে করছে শেষ করে দিতে। ঘড়িটি টিক টিক শব্দ আমার প্রিয়তম সুর হয়ে আমাকে আচ্ছন্ন করে রাখে। বিষণ্ণতায় মাখা সেই মায়াবী চোখ শুধুই মনে পড়ে। আমি খোলা চাঁদের নিচে বসে থাকি। রাত পার হয়ে যায়। আমার দৃষ্টি অপেক্ষা করে থাকে শুধুই তার জন্য। শুনলেন আজকের নাটক সে কি ফিরবে না। অভিনয় করেছেন অপরাজিতা বৈশাখী সাহা, সুতপা মৌসুমী পাল,
মা সুদেষ্ণা বৈদ্য, ঐশীল সুনীত ভূঁই, কার্তিক অম্বুনাথ সাহা এবং রমেশ কৌশিক সরকার। নাট্য নির্দেশনা, চিত্রনাট্য, শব্দগ্রহণ এবং সম্পাদনায় অনির্বাণ কল্যাণী। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।